ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খুলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনা 47 নম্বর এপিসোড নাম্বার 47। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর, বা বলতে পারেন প্রত্যেকটা এপিসোডের থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ আজকের এপিসোডে যে ঘটনাটি থাকছে সেই ঘটনাটি হতে চলেছে একদম অন্যরকম একটি ঘটনাটি শোনার পর আপনাদের যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে বা গল্পটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। আর ভুলবেন না, খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2K সাবস্ক্রাইবার। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। তো এখন কিন্তু আমরা স্পটিফাইতেও আছি, তো স্পটিফাই থেকে আমাদেরকে ফলো করে দেবেন। আর আমাদেরকে কীভাবে ঘটনা পাঠাতে হবে সেটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ডেসক্রিপশনে গিয়ে দেখবেন একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেখান থেকে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর ওখানে আমরা মানে চ্যানেলের প্রত্যেকটা মেম্বার এই গ্রুপে আছি। আরও আপনাদের মতো অনেক সাবস্ক্রাইবার, 150-200-র ওপর সাবস্ক্রাইবার ওই গ্রুপে আছে। আপনারা ওখানে নিজেদের ইচ্ছে মতো গল্প ওই গ্রুপের মধ্যে লিখে হোক, ভয়েস করে হোক বা SMS করে হোক পাঠাতে পারেন। শুধুমাত্র তাই নয়, আমাদের আপনাদের কাছে কোনো ভৌতিক স্পট মানে যেখানে কোনো ভূতের ঘটনা ঘটেছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করতে একটু সুবিধা হয়। তো যাই হোক, আপনাদের বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকের ঘটনা। তো আজকে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে শেওড়াফুলি থেকে সৌমেন দাস। তো সৌমেন দাসকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো সৌমেন দাস ঘটনাটি লেখার আগে কিছু একটা লিখেছে, সেটা আমরা একবার শুনে নেব। সৌমেন দাস লিখছে, আজকে আমি যে ঘটনাটি পাঠিয়েছি সেই ঘটনাটি আমার জীবনে ঘটেছিল আজ থেকে ঠিক 6 বছর আগে। থেকে 6 বছর আগে আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল, যেটা আমি আজকে ভৌতিক রহস্য চ্যানেলে তুলে ধরছি। তো আমি অনুরোধ করব গুড্ডুকে এবং ভৌতিক রহস্য চ্যানেলকে যেন আমার এই ঘটনাটি তুলে ধরে। তো শুরু করছি আমার ঘটনা। তো এটা লিখে সৌমেন দাস নিজের ঘটনাটি তুলে ধরেছে। সৌমেন দাস লিখছে, এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে 6 বছর আগে। দিনটা ছিল মঙ্গলবার। সেদিন আমি নিত্যদিনের মতোই কলেজ থেকে ফিরে ঘরে বসেছিলাম। আমি ঘরে বসে থাকাকালীন আমি বুঝতে পারি যে আমাকে মা ডাকছে। আমি মায়ের কাছে যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করি, মা ডাকছো? মা বলছে, হ্যাঁ, 4টে তো প্রায় বাজতেই যায়, তোর খাবারটা ঢাকা আছে, তুই খেয়ে নে। আমি বললাম, মা আমার না একদম খেতে ইচ্ছে করছে না। মা বলছে, কেন রে, বাইরে থেকে কিছু খেয়ে এসছিস? কলেজে থেকে কোনো বন্ধুর বাড়ি গেছিলিস? এমনি তো তুই তো 3:30-র মধ্যে রোজ বাড়ি ফিরে আসে, দেরি হলো। না গো মা, দেরি ওই জ্যামের জন্য হয়েছে, কিছু খেয়েও আসিনি, কিন্তু কেন জানি না খেতে ইচ্ছে করছে না। ভাতটা বাড়া থাক, আমি 4টে বাজে তো 4:30-5টার মধ্যে খেয়ে নেবো। মা বললো, আচ্ছা, তুই তার থেকে বেশি দেরি করিস না, নাহলে রাতে আর খেতে পারবি না। তারপর আমি আমার ঘরে ফিরে আসি এবং খাবারটি ঢাকা থাকে। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি ঘুমিয়ে পড়ি। ঘুম আমার যখন ভাঙে আমি ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। ঘড়ির কাঁটায় দেখি 7টা বাজে, বাইরে অন্ধকার। এ কি, আমি 4টে থেকে 7টা 3 ঘন্টা ঘুমিয়ে পড়লাম। মা একবার আমায় খেতে ডাকলো না। আমি অবাক হলাম। গোটা বাড়িতে মা মা বলে ডাকতে থাকলাম, কিন্তু এ কি, মাকে খুঁজে পেলাম না। কোথায় গেছে মা? আমি ভয় পেয়ে মাকে একটা ফোন করলাম মায়ের নাম্বারে, কেউ ফোন ধরলো না। আমি রীতিমতো খুব ভয় পেয়ে গেলাম, সে মা কোথায় গেছে। মায়ের ফোনে ফোন করেই যাচ্ছি, কিন্তু মায়ের ফোনে পাচ্ছি না। তার কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি মায়ের ফোনটা বাজছে। আমি এদিক ওদিক খুঁজে নিচের ঘরে গিয়ে দেখি মায়ের ফোনটা নিচের ঘরে। মা নাকি ফোন ফেলে গেছে, কিন্তু মা গেছে কোথায় সেটাই আমি বুঝতে পারি না। আমি রাস্তায় বেরিয়ে আমাদের অনেক প্রতিবেশী তাদের বাড়িতে গিয়েও মাকে খুঁজতে থাকি বা মায়ের খোঁজ নিতে থাকি, কারোর কাছেই মায়ের খোঁজ পাই না। আমি আমার অনেক কাছের মানে কয়েকটি কাকিমা আছে যাদের বাড়ি মা মাঝে মাঝে যায়, তাদেরকেও ফোন করি, কিন্তু মাকে ফোনে পাই না। খুব চিন্তার মধ্যে পড়ে যাই আমি। তারপর আমি একটি সোফায় গিয়ে বসি। আমাদের টিভির সামনে সোফা ছিল, সেখানে বসে টিভি চালিয়ে খেলা দেখতে থাকি। এখন যেহেতু IPL চলছে, আমি IPL দেখতে খুব ভালোবাসি। আমি একজন খুব বড় ক্রিকেট লাভার, তাই সেদিন IPL এ আমার প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স এর খেলা ছিল, তাই আমি খেলা দেখতে বসি। খেলা দেখতে দেখতে আমি বুঝতে পারি আমার সাথে কিছু একটা প্যারানর্মাল ঘটছে।
প্যারানর্মাল বলতে আমি বুঝতে পারি, আমি যখন বসে রয়েছি আমি পরিষ্কার বুঝতে পারছি কেউ যেন আমার পিছন থেকে আমার উপর নজর রাখছে। মানে পিছন থেকে কেউ একটা আমার উপর তাকিয়ে রয়েছে, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু যখন আমি মাথা ঘোরাচ্ছি সেখানে কেউ নেই। আমি এটাও বুঝতে পারি কেউ একটা আমার আশেপাশে ঘোরাঘুরি করছে, আমার আশেপাশে হাঁটাচলা করছে। কিন্তু যখন আমি সেটা খোঁজার চেষ্টা করি তখনও দেখি আমি খুঁজতে থাকলে আমি বুঝতে পারি না কে সে। কিন্তু আমি সেসব দিকে নজর না দিয়ে টিভি দেখতে থাকি, আমার প্রিয় টিমের খেলা দেখতে থাকি। কিন্তু আমি বুঝতে পারি যে যেটা আমি আমার সাথে হচ্ছে সেটা ভুল না, কিছু একটা তো ব্যাপার আছেই। এদিক ওদিক সেদিক চারদিক খুঁজতে থাকি, কিন্তু তাও কিছু বুঝতে পারি না। ঠিক ওই সময় আমার ফোনে দিদার ফোন আসে। ফোনটাকে ধরে আমি দেখি ওই পাশ থেকে আমার মা কথা বলছে। বললাম, কি গো মা, তুমি দিদা বাড়ি, কি করছো? মা বলে, আরে তো দিদার হঠাৎ শরীরটা খারাপ হয়েছিল, তাই আর কি। আমি তোকে জানাতে পারিনি, তুই তো ঘুমিয়ে পড়েছিলিস, তুই খেয়েছিস কিছু? বললাম, হ্যাঁ খেলাম 7টার সময় ভাত অল্প করে। তো তুমি তো কিছু বলবে? আরে না রে, তো দিদার শরীরটা খুব খারাপ হয়েছিল, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। এটা দেখ না, ফোনটাও নিতে ভুলে গেছি, তাই দিদার ফোন থেকে ফোন করলাম। আমি বললাম, আচ্ছা তাহলে আসছো কখন? মা বলল, আজ না আমি আর যেতে পারবো না রে, তো দিদার শরীরটা খুব খারাপ, একটু পরে হাসপাতালে নিয়ে যাব। যদি ভর্তি নিয়ে নেয় তাহলে তো আজকে হবেই না, আমি না কালকে সকাল সকাল অথবা দুপুরের মধ্যে খেয়ে দিয়ে বেরোবো। আমি বললাম, আচ্ছা তাই করো। আমি খেলা দেখতে বসি। খেলা দেখতে দেখতেই প্রায় 10টার কাছাকাছি বেজে যায়। আমি যেহেতু তখন বেশি ভাত খাইনি, আমার খিদেও পায়। আমি রান্নাঘর থেকে একটু চানাচুর আর মুড়ি মেখে খেতে থাকি। তারপর থেকে শুরু হয় আমার সাথে সেই ভৌতিক ঘটনা ঘটা। আমি পরিষ্কার বুঝতে পারি কেউ যেন আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। একটি ছাওয়া আমি পরিষ্কার দেখতে পেলাম, এতটা ভয় লাগলো বলে বোঝাতে পারবো না। তারপর আমি যেন পরিষ্কার বুঝতে পারছি উপরের ঘর থেকে কান্নার আওয়াজ হচ্ছে, কেউ যেন কাঁদছে। কিন্তু কে কাঁদছে সেটা আমি বুঝতে পারিনি। আমি এদিক ওদিক সেদিক চারিদিক দেখতে থাকি, কিন্তু বুঝতে পারি না কে কাঁদছে। উপরের ঘর যখন যাই, গিয়ে আমি দেখি, যেটা দেখি সেটা দেখে আমি অবাক হয়ে যাই। এই একসাথে 4-4টে বাচ্চা মেয়ে বসে রয়েছে এবং চারজনেই কাঁদছে। চারজনেরই মুখ ওই পাশটা করা। আমি দূর থেকে বলি, কে তোমরা, তোমরা কাঁদছো কেন? আমি তাদের দিকে এগিয়ে যেতেই একটা আবার একটি ছাওয়া আমার মুখের সামনে থেকে চলে যায় এবং আমি দেখি তারা চারজন নেই। ভয় পেয়ে যাই আমি, মাথা ঘুরতে থাকে আমার, অজ্ঞান হয়ে পড়ে যাই আমি ওইখানে। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি সকাল হয়ে গেছে। আমার মা আমার পাশে বসে আমার মুখে জলের ছিটা দিচ্ছে। বললাম, কি হয়েছে? বলছে, সেটা তো তুই বলবি কি হয়েছে। আমি সকালবেলা বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে দেখি তুই এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিস। তোর কি শরীর টরীর খারাপ করছিল, বুকে টুকে ব্যথা করছিল? আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। মা বলে, এমা এত বড় ছেলে কাঁদছিস, কি হয়েছে, কেউ কিছু বলেছে? বললাম, না গো মা, কেউ কিছু বলেনি। মা বলে, তাহলে? আমি মাকে সব কথা খুলে বললাম। মা শুনে বলল, যত আমাদের যে গুরুজি, আমি তোকে তার কাছে আজকেই নিয়ে যাব। আমাদের যে গুরুজি আমাদের বাড়ি আসে, বড় একটা যজ্ঞ করে। যজ্ঞ করে গুরুজি যেটা জানায় সেটা জেনে আমরা অবাক হয়ে যাই। গুরুজি জানায় আমাদের বাড়িটা যেখানে রয়েছে সেখানে নাকি আগে একটি শ্মশান ছিল। শ্মশানের ওপর পরবর্তীকালে আমাদের বাড়ি তৈরি হয়। আমাদের এই বাড়িটি তৈরি হয়েছে বেশি বছর হয়নি, 10 থেকে 12 বছর হয়েছে। আমার বাবাই এই বাড়িটি তৈরি করেছে। তখন এটি ফাঁকা জমি ছিল, কিন্তু আজ থেকে 70-80 বছর আগে নাকি এটি একটি শ্মশান ছিল। আমরা সেটা শুনে অবাক হয়ে যাই। বলে, তাই এই শ্মশানেরই কিছু আত্মা তোমাদের এখানে ঘোরাঘুরি করে, তোমাদের বাড়িতে আসে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ওরা তোমাদের কোনো ক্ষতি করবে না। মাঝে মাঝে ভয় দেখাতে পারে, কিন্তু ওরা তোমাদের কোনো ক্ষতি করবে না। এটা শোনার পর মা সে গুরুজিকে বলে যে, ক্ষতি করবে না ঠিকই, তাও আপনি দয়া করে একটি কারণ বা মানে একটি কিছু বলে দিন, যাতে আমাদের আর কোনো অসুবিধা না হয়, আমাদের আর ওরম ভূতের সাথে দেখা না হয়। তখন সেই গুরুজি আমাদের প্রত্যেককে একটি তাবিজ পরিয়ে দেয় এবং বলে, এই তাবিজটি খুব দরকার ছাড়া কখনো নামাবে না। এই তাবিজটি থাকলে ওরা তোমাদের কোনো ক্ষতি তো দূরের কথা, তোমাদের সামনেও আসতে পারবে না। তারপর আজ প্রায় 6 বছর কেটে গেছে। আমরা অবশ্যই ওই বাড়িটা থেকে ছেড়ে দিয়েছি, কারণ ওই ঘটনাটা ঘটার পরেই আমরা বাবাকে সব বলতে বাবা ওই বাড়িটি ছেড়ে একটি ভাড়া বাড়িতে চলে যায়। তারপর ওই ভাড়া বাড়িতে থেকে আমরা আবার একটি নতুন বাড়ি করে সেখান থেকে অনেকটা দূরে চন্দননগরে আমাদের একটি বাড়ি করি। সেখানেই এখন আমরা রয়েছি। আজ প্রায় 6 বছর কেটে গেল, আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সেই বাড়িটিতে শুনেছি এখন অনেকে ভাড়া থাকে, কিন্তু তাদের সাথেও যে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে বলে আমার জানা হয়নি।
তো এই ছিল আমার ঘটনা, যেটা আমি ভৌতিক রহস্যকে লিখেছি। তো এটা ছিল সৌমেন দাসের ঘটনা, যেটা ভৌতিক রহস্যকে সৌমেন দাস লিখেছে। তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার পার্সোনালি এই ঘটনাটি খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ঘটনা আরো শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমাদেরকে এরকম নতুন নতুন ঘটনা থেকে থাকলে পাঠাবেন। তো দেখা হবে আরো এক শনিবারের রাতে, মানে আরো এক ভৌতিক রাতে। এখন অবশ্য শনিবার নেই, এখন আমরা যে কোনো দিন ভয়েস ছাড়ি, কারণ এখন কোনো নির্দিষ্ট দিন আমরা ভয়েস ছাড়ছি না। যে কোনো দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, যে কোনো দিন আমাদের ভয়েস আসছে একটা নির্দিষ্ট কারণে। তার জন্য আমাদের ক্ষমা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো দিন কিন্তু আমাদের ভয়েস আসতে পারে, শনিবারও আসতে পারে, মঙ্গলবারও আসতে পারে, অন্য কোনো দিনও আসতে পারে। তো যাই হোক, দেখা হবে আরো এক ভৌতিক রাতে, আরো এক ভৌতিক ঘটনা নিয়ে, 48 নম্বর এপিসোড নিয়ে। টাটা, বাই বাই, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, শুভরাত্রি।